একটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে হলে প্রায়শই তার কোনো একটা ছোট্ট অংশকে খুব কাছ থেকে দেখতে হয়। শালবনী শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হৃদয়ের একটা আয়না। আমাদের এই বিশ্লেষণের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া নয়, বরং তথ্যের ভিত্তিতে শাসনের পথটা ঠিক কেমন হতে পারে সেটা খুঁজে বের করা। দেখুন, শালবনী ঠিক পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকার কেন্দ্রস্থলে রয়েছে। এটা এমন একটা জায়গা যেখানে দক্ষিণবঙ্গের উর্বর মাটির সাথে আদিবাসী সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানকার রাজনীতিকে যদি সত্যি বুঝতে চান, তাহলে আমাদের এর মাটি, জল আর এখানকার মানুষের জীবনের গল্পের গভীরে যেতেই হবে। শালবনীর আসল পরিচয় তো এর মাটির সাথে বাঁধা। এটা মূলত একটা গ্রামীণ এলাকা, আর এখানকার মানুষের জীবনটা কৃষিকাজকে ঘিরেই চলে। ধানই প্রধান ফসল, কিন্তু প্রতি বছর বর্ষার বন্যা আর ফসলের ঠিকঠাক দাম না পাওয়াটা এখানকার কৃষকদের জীবনকে একটা কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দেয়। এখানকার জল, এখানকার জঙ্গল, এগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলোই এখানকার মানুষের জীবন টিকিয়ে রাখার মূল ভিত্তি। এখানকার জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা বেশ জটিল সামাজিক বুনন দেখতে পাই। এখানকার মোট জনসংখ্যার প্রায় 1/3-এরও বেশি মানুষ তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের। এর ফলে শালবনীর রাজনীতিতে তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন, এই সমস্ত সামাজিক বিভেদ সত্ত্বেও কিছু সমস্যা এখানকার সবাইকে এক সুতোয় বেঁধে ফেলেছে, যেমন ভাঙাচোরা রাস্তা, প্রতি বছরের বন্যা আর মাথার ঘাম পায়ে ফেলানো ফসলের ন্যায্য দামের অভাব। এগুলো কোনো পরিসংখ্যান নয়, এগুলোই এখানকার মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। আর এই লড়াইয়ের কথা শোনা এবং সম্মান করা, প্রত্যেক নাগরিকের মর্যাদাকে স্বীকৃতি দেওয়া আমাদের সাংবিধানিক মূল্যবোধের একটি অংশ। তো চলুন আবার আমরা দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ ভোটের ফলাফল তো শুধু হারজিতের গল্প শোনায় না, এটা আসলে মানুষের সম্মিলিত রায়ের একটা দলিল। আর শালবনীর ক্ষেত্রে এই রায়টা ছিল একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। এর কারণটা বোঝা খুব জরুরি। একবার সংখ্যাটা ভাবুন, প্রায় 90%। হ্যাঁ, 2021-এর নির্বাচনে শালবনীতে প্রায় 90% মানুষ ভোট দিয়েছিলেন। এই বিপুল সংখ্যক ভোটদান একটাই কথাই পরিষ্কার করে দেয়, এখানকার মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে কতটা সচেতন এবং তারা পরিবর্তনের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিলেন। এটা কোনো উদাসীনতা নয়, এটা ছিল পরিবর্তনের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষার সম্মিলিত প্রকাশ। আর এই স্লাইডের তথ্য পুরো ছবিটা আরও স্পষ্ট করে দেয়। দেখুন, 2016 সালে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র 12%-এর কাছাকাছি। 5 বছর পর 2021-এ সেটা বেড়ে দাঁড়ালো প্রায় 37.5%, মানে প্রায় 27%-এর একটা অবিশ্বাস্য লাফ। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট সামান্য কমলেও বিজেপির এই উত্থানটা আসলে এটাই দেখাচ্ছে যে ভোটারদের একটা বড় অংশের মনোভাব একেবারে বদলে গেছে। তাহলে আসল প্রশ্নটা হল, ভোটারদের ভাবনায় এই গভীর পরিবর্তনের পেছনের কারণটা ঠিক কি? কোন বিষয়গুলো মানুষকে এতটাই নাড়া দিল যে তারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক আনুগত্য বদলে ফেলার কথা ভাবলেন? চলুন এবার এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই পর্বে আমরা জেনারেলের রাগের কারণগুলোকে এক এক করে ব্যবচ্ছেদ করব। মানে, কি ঘটেছে এই প্রশ্নটা থেকে সরে এসে আমরা বোঝার চেষ্টা করব কেন ঘটল। কারণ মনে রাখবেন, প্রতিটি ভোটের পেছনে হয় একটা অভিযোগ থাকে, না হলে একটা আশা লুকিয়ে থাকে। এই একটা কথাই হয়তো মূল সমস্যাটাকে তুলে ধরে, কাঠমানির ক্ষোভ। ভোটারদের মধ্যে একটা ধারণা খুব দৃঢ়ভাবে জন্মেছিল যে একেবারে স্থানীয় স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলেও নাকি টাকা দিতে হচ্ছে। এই অভিযোগটা মানুষের মনে গভীর অসন্তোষ তৈরি করেছিল। এটা শুধু টাকার ব্যাপার ছিল না, এটা ছিল মানুষের আত্মমর্যাদার ওপর একটা বড় আঘাত। এই অসন্তোষের পিছনে আরও কয়েকটা বড় কারণ ছিল, যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতি রাজ্যের বেকার যুবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম দিয়েছিল। ভোটের পর হিংসার ঘটনাগুলো মানুষের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল। চাকরির অভাব, বিশেষ করে কৃষির বাইরে অন্য কোনো কাজের সুযোগ প্রায় না থাকাটাও একটা বড় সমস্যা ছিল। এর সাথে ভোটারদের একটা অংশের মধ্যে এই ধারণাটাও তৈরি হয়েছিল যে উন্নয়নমূলক কাজ সবার জন্য সমানভাবে হচ্ছে না, যাকে অনেকে তুষণের রাজনীতি বলেও অভিযোগ তুলেছিলেন। এই সব কিছু মিলেই কিন্তু শাসক দলের বিরুদ্ধে একটা তীব্র অসন্তোষ তৈরি হয়। এই টেবিলটা দেখুন, এটা সমস্যাগুলোকে একেবারে মানুষের দৈনন্দিন জীবনের স্তরে নিয়ে এসে দেখায়। যেমন বন্যা, এটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এর আসল মানে হল দুর্বল বাঁধ, যার কারণে প্রতি বছর ফসল নষ্ট হচ্ছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে। কিংবা ধরুন রেশন, এটা শুধু চাল পাওয়া বা না পাওয়ার বিষয় নয়, যখন মানুষ খারাপ মানের চাল পায় তখন সেটা তাদের স্বাস্থ্য এবং আত্মসম্মান দুটোতে আঘাত করে। এই ছোট ছোট প্রতিদিনের সমস্যাগুলো একসাথে জমে একটা বড় রাজনৈতিক পরিবর্তনের জন্ম দেয়। আচ্ছা,
সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম, কিন্তু শুধু সমস্যা দেখিয়ে তো লাভ নেই। এবার সমাধানের দিকে নজর দিতে হবে। কিভাবে এই মানুষের ক্ষোভকে একটা ইতিবাচক দিকে চালিত করে দীর্ঘস্থায়ী বিশ্বাসের ভিত্তি তৈরি করা যায়? এখানেই সুশাসনকে একটা ইঞ্জিনিয়ারিং সমস্যার মতো করে দেখার কথা বলা হয়েছে, যার একটা পরিকল্পিত এবং পদ্ধতিগত সমাধান সম্ভব। এই সমাধানের কেন্দ্রে রয়েছে চতুর্মুখ মতবাদ নামে একটি বিশেষ কৌশল। এটা আসলে একটা 4 স্তরীয় আখ্যান বা ন্যারেটিভ তৈরি করার কথা বলে। এর লক্ষ্য হল ভোটারদের মূল চাহিদাগুলো, যেমন আগ্রাসন, স্থিতিশীলতা, উদ্ভাবন এবং সুরক্ষা, এই 4টে দিক পূরণ করে তাদের বিশ্বাস অর্জন করা। আসুন এই 4টে মুখকে একটু বিস্তারিতভাবে বুঝি। প্রত্যেকটির পিছনে একটা শক্তিশালী প্রতীকী ধারণা কাজ করছে। শিব বা আগ্রাসন, ধ্বংসের দেবতার মতো দুর্নীতি আর আইন শৃঙ্খলার ব্যর্থতাকে সমূলে ধ্বংস করার প্রতীক। বিষ্ণু বা স্থিতিশীলতা, সংরক্ষণের দেবতার মতো কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পগুলোর মাধ্যমে একটা স্থির ভবিষ্যতের আশ্বাস দেয়। ব্রহ্মা বা উদ্ভাবন, সৃষ্টির দেবতার মতো প্রযুক্তির ব্যবহার করে নতুন সমাধান তৈরি করার কথা বলে। আর সবশেষে দুর্গা বা সুরক্ষা, রক্ষাকর্ত্রী দেবীর মতো নারী ও সংস্কৃতির সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শুধু কৌশল বা ন্যারেটিভই যথেষ্ট নয়, তার সাথে একটা সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনাও থাকাটা খুব জরুরি। যেমন NH34 হাইওয়ের উন্নতি করা, শালবনীতে একটা মজবুত বন্যারোধী বাঁধ তৈরি করা, একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব বা কেন্দ্র স্থাপন করা, আর জল ও বাড়ির মতো কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। এই ধরনের নক্কর পদক্ষেপগুলোই মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনার প্রথম ধাপ হতে পারে। সবশেষে আমরা একটা কথাই বলতে পারি, আজকের দিনের রাজনীতি শুধু ভাষণ বা প্রতিশ্রুতির খেলা নয়। এটা একদিকে যেমন মানুষের গভীর অনুভূতি বোঝার বিষয়, তেমনি অন্যদিকে ডেটা ভিত্তিক নির্ভুল কার্যকারীকরণের একটা মিশ্রণ। ডেটা থেকে জানাদেশ, অর্থাৎ তথ্য থেকে জনমত, এই পুরো যাত্রাটাই হল সুশাসনের ইঞ্জিনিয়ারিং। একটা সফল রাজনীতিক অভিযানের দুটো দিক থাকে। একটা হলো কৌশলগত সিদ্ধান্ত, অর্থাৎ কেন, মানে সঠিক প্রার্থী কে হবেন বা প্রচারের মূল বার্তাটা কি হবে। আর অন্যটা হলো অপারেশনাল সিদ্ধান্ত, অর্থাৎ কিভাবে, মানে প্রচারটা কিভাবে করা হবে, ডিজিটাল মাধ্যমে নাকি মাঠে নেমে, আর কোথায় কতটা সম্পদ ব্যবহার করা হবে। এই কেন আর কিভাবে, এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য রাখাটাই সাফল্যের আসল চাবিকাঠি। আর এই পুরো প্রক্রিয়ায় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি রক্ষা করাটা অত্যন্ত জরুরি, যা ভারতের ডিপিডিপি আইনের মূল ভিত্তি। এই একটা বাক্যই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম। নির্বাচন হল শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। এর মানে খুব সহজ, নির্বাচন জেতা আর কার্যকরভাবে দেশ শাসন করা, এই দুটো আসলে একে অপরের সাথে জড়িত দুটো ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তথ্যের সঠিক বিশ্লেষণ আর প্রয়োগের মাধ্যমেই কিন্তু জনগণের আসল আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যেখানে প্রথাগত রাজনীতি বারবার ব্যর্থ হয়েছে, সেখানে কি ডেটাভিত্তিক একটা ব্লুপ্রিন্ট সত্যিই মানুষের বিশ্বাসকে নতুন করে গড়ে তুলতে পারে? শালবনীর এই বিশ্লেষণ আমাদের সেই সম্ভাবনার দিকেই ইশারা করছে। উত্তরটা তো ভবিষ্যতের হাতে, কিন্তু পথটা তথ্যের আলোয় অনেকটাই পরিষ্কার। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।